আল্লাহ ছাড়া আমার গতি নাই, মরার আগে কোনো রাস্তা নাই। এটা হলো ধামরার শুরু, আর এটা মির্জাপুরের শুরু। এই যে দেখেন কি কাদা, এই কাদা দিয়ে কিভাবে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না। মানুষ তো হারাই যায় না, কোনো পাইলে আমরা হাঁটতে পারি না। কোনো কোনো মানুষ মনে করে পা ভেঙে পড়ে যায় রাস্তায়। হ্যাঁ, মানে পিছলে খেয়ে পা ভেঙে পড়ে যায়। এটা হচ্ছে যে এলাকার বাস্তব চিত্র, বলতে খারাপ লাগে। রাজধানী ঢাকার বুকে ধামরাই থানার একটি গ্রামে আজও একটি পাকা রাস্তা নেই। ছোট থাকতে বিয়ে হয়েছে, এই রাস্তাঘাট নেই, রাস্তাঘাট নেই। এখন ছেলে মেয়ে সুন্দর আছে, তাও নালে রাস্তাঘাটে জ্বালায় হয় না, বিয়ে হয় না, ফেরা জায়গা। দুই হাত জোর করে কই আপনাদের এই রাস্তাটা তাড়াতে যদি সম্ভব আমাকে জাহানটা বাঁচান। আজকে একটা লোক মারা গেছে আমাদের এদিকে, কিন্তু কবরস্থানে যে যাওয়ার মতো রাস্তা নাই। এখন আমরা কিভাবে যে লাশ নিয়ে যাবো এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। যে মরা লাশ নিয়ে আইছে এই মূলে আসতে পারে নাই রাস্তার কারণে। এটি ঢাকা জেলা ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম আমরাইল। নামের আড়ালে সম্ভাবনার গল্প থাকলেও বাস্তবে এটি অবহেলার চাদরে ঢাকা কয়েক হাজার দুঃখী মানুষের আবাসস্থল। চারিদিকে যখন উন্নয়নের জোয়ার, তখন এই গ্রামের মানুষ হেঁটে চলে আধুনিকতার যুগে এসেও পাকা রাস্তার পরিবর্তে ধুলোমাখা কাদামাটির পথ ধরে। বিদ্যুৎ এসেছে, মোবাইলের টাওয়ারও উঠেছে, কিন্তু আসেনি একটি পাকা রাস্তা যা সভ্যতার ন্যূনতম চিহ্ন বহন করে। বারবার দেওয়া হয়েছে মিথ্যা আশ্বাস, লোভনীয় প্রতিশ্রুতি। নির্বাচনের সময় এখানে আসে নেতারা, আর ভোট শেষে আমরাল হারিয়ে যায় নীরব নিস্তব্ধতায়। কেন আজও এই গ্রামের ভাগ্যে জোটেনি উন্নয়নের ছোঁয়া? কারা দায়ী এই দীর্ঘ অবহেলার জন্য? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, উন্নয়ন কি শুধুই পোস্টার আর প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ, নাকি এটা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার? আসলে এই ধরনের দৃশ্য দেখার পর আসলে কোনো ধরনের ইন্ট্রো বা কোনো ধরনের বিস্তারিত কিছু বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এটা হচ্ছে একটা রাস্তা। আমরাল গ্রামে মূলত একটা পাড়া, এই পাড়াতে যাওয়ার যে মেন রাস্তা এটা হচ্ছে সেই রাস্তা। এই রাস্তাটা এই যে পানিতে ডুবে গেছে, বলতে পারেন বছরের প্রায় 8 মাস এই রাস্তাটা ডুবে থাকে। এটা শুধু একটা বাড়ির গল্প না, এটা শুধুমাত্র একটা পাড়ার গল্প না, এটা সম্পূর্ণ পুরো আমরাল গ্রামের চিত্র। স্বাধীনতার এত বছর পর বা পৃথিবী সৃষ্টি হওয়ার এত বছর পর যখন মানুষ বসবাস করে, এই গ্রামের মানুষ একটা পাকা রাস্তার ছোঁয়া তারা দেখেনি। যেখানে বাংলাদেশ থেকে বর্তমানে ইট সুলিং রাস্তাগুলো এখন বিলুপ্তির পথে, আধুনিকতার ছোঁয়া চারিদিকে ছড়িয়ে গেছে, সেখানে আমরাল গ্রাম অবহেলার চাদরে তারা ঢেকে গেছে। জানি না কোন কারণে, কোন অজানা কারণে এই আমরাল গ্রাম আজও উন্নয়নের মুখ দেখেনি। এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি আছেন, দয়া করে আপনারা এই সাধারণ মানুষের জন্য হলেও এই এলাকার উন্নয়নের জন্য এগিয়ে আসবেন, যাতে এখানকার সাধারণ মানুষ পৃথিবীর সৃষ্টির এত বছর পর একটু হলেও আধুনিকতার ছোঁয়া পায়, তারা একটু হলেও এই কষ্ট থেকে মুক্তি পায়। এই যে আপনি এখন যা দেখছেন, এটা কোনো অজপাড়াগার রাস্তা নয়, এটা ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাল গ্রামের প্রবেশ পথ। ধানতারা বাজার থেকে মাত্র 2 কিলোমিটার, কিন্তু এই 2 কিলোমিটারই যেন বছরের পর বছর ধরে গলার কাটা হয়ে আছে এই গ্রামের মানুষের জন্য। কাঁচা রাস্তা, ভাঙা ভাঙা কাদার গর্তে ভরা, যেন প্রতিটি গর্তে লুকিয়ে আছে শত শত অভিযোগ। আমরাল গ্রামে ঢোকার 4টি পথ, যাদবপুর হয়ে, গবরা হয়ে, গোমগ্রাম হয়ে আর 5 লক্ষ্মী নদীর পার হয়ে। 4টি পথ, কিন্তু একটিও পাকা নয়। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটা মানে কাদার সঙ্গে যুদ্ধ। বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগীকে হাসপাতালে নিতে হলে কুলে করে হাঁটতে হয়, ভ্যান চলে না, সিএনজি আসে না। এমন রাস্তা দেখলে প্রশ্ন জাগে, এই গ্রাম কি বাংলাদেশের মানচিত্রের অংশ?
সরকার আসে, সরকার যায়, কিন্তু এই কাদামাখা পথ বদলায় না। এই গ্রামের মানুষ কি বেশি কিছু চায়? না, চায় না। শুধু চায় একটা চলার রাস্তা যেখানে হেঁটে যাওয়া যায় সম্মানের সঙ্গে। একটা পাকা রাস্তা, এই স্বপ্নটুকু নিয়ে আজও বেঁচে আছে আমরাইল। আপনার দেখা এই রাস্তা শুধু মাটি আর কাদা নয়, এটা একটা জনপদের কান্না। কাকা আপনার বাড়ি কি এই গ্রামে নাকি? এই গ্রামে এই পাড়ায়? এই পাড়া এই পাড়ার নামটা কি? আমরা গুনাপাড়া কয় গুনাপাড়া? হ্যাঁ আমাকে ই পরে তো আমরা উত্তরপাড়া। উত্তরপাড়া তো রাস্তা একবারে খারাপ। পুরো খারাপ, একবারে যাওয়া যায় না। খুব রাস্তা চেয়ারম্যান মেম্বার ভোটের আগে হয় কিছু বলেন নাই? খালি শিকার হয়, রাস্তা বানিয়ে দেবো কিন্তু পরে গিয়ে দেহ করবার রাখে না, দেহ করবার রাখে না। এই তো আর কি এই নো তো একবারে উত্তর মোরা সীমা পর্যন্ত না, এই পর্যন্ত যাওয়ার মতো কোনো ই নাই। ওখান তাও একটু সুবিধা থাকনে একটু যাওয়ান গেল। বলেন নাই যে আপনারা যদি আমাকে রাস্তা না করে দেন আর ভোট দেব না? এইবার ঠিক খেতে দিব। এবার বলবেন যে এত বছর যখন পারেন না আর দাম হবে না। দরকার নাই, হ্যাঁ ঠিক আছে, ওটা তো লাভ হয় নাই, না তার দিব না ভোট। আর দিমুই না। দূর যে আইলো বেঞ্জির কম আলেক টালেক যায়, বহুত পরীক্ষা করলাম, খুশামতি নতুন স্বীকার করে যায়। চিন্তা ভাবনা করে কিন্তু ইটা বলে পরে হনি কি লিস্টিতে এটা যে রাস্তা লিস্টিতে নামই নাই। বুঝলাম না। রাস্তা যে একটা লিস্টি আছে, এই রাস্তার কোনো নামই নাই বলে লিস্টের মধ্যে জমাই দেয় না, খালি আমরাইল নামটা শুনলেই ভেসে ওঠে এক গ্রাম যেখানে এখনো আসেনি উন্নয়নের ছোঁয়া, যেখানে কালের পর কাল ধরে মানুষ হাঁটে কাদামাখা পথে। পাকা রাস্তা সে যেন এখানকার মানুষের কাছে এখনো এক স্বপ্ন। বৃষ্টি নামলেই এই কাঁচা রাস্তা হয়ে ওঠে দুর্ভোগের মরণ ফাঁদ। হেঁটে চলা নয়, যেন প্রতিদিন এক যুদ্ধ। আর ভোটের আগে নেতারা আসে বড় বড় কথা বলে, পাকা রাস্তা হবে, উন্নয়ন আসবে, গ্রাম বদলে যাবে। কিন্তু ভোট শেষ মানেই তারাও উধাও। প্রতিশ্রুতি পড়ে থাকে বাতাসে, কাদার উপর ভাঙা হাঁটুতে। এই গ্রামে উন্নয়ন আসে না, আসে শুধু প্রতিশ্রুতির ফাঁকা আওয়াজ। তবুও মানুষ বাসে, আশায় বুক বাঁধে, হয়তো কোনো একদিন এই কাদামাখা পথ বদলে যাবে। কিন্তু আজও আমরাইল হাটে কাদার বুকে, আর প্রতিটা পাপ ফেললেই মনে পড়ে তারা এই দেশের নাগরিক, কিন্তু রাষ্ট্র তাদের নাগরিকত্বের দায়িত্ব ভুলে গেছে। রাস্তাঘাট নেই, খুব কষ্টে আছি, খুব কাদা ভাঙতে আছি, আমরা খুব কষ্টে আছি। কোনো চেয়ারম্যান আহে, চেয়ারম্যানেরা কয়ে আমার কাছে ভোট নিয়ে জায়গা কোনো জায়গা জায়গা আর দেখা করে না। খুব কষ্ট হয়ে গাড়িগুলো পড়ে জায়গা, গাড়ি টাড়ি পড়বা নিছে, চালিয়ে হারে না। আমরা হিয়া আইতে যাই, বহু দূর আইতে যাই, তাহলে এই রাস্তাঘাট আমরা চাই আর কি। খুবই কষ্ট হয়, কষ্ট মানে বৃষ্টি নেবে বাড়ি থেকে বেরিয়ে হেন না, বৃষ্টি লেগে বাড়ি থেকে বেরিয়ে হেন রাস্তা নেই, খুবই কষ্ট আছে না। কাকা পুকুরে গোসল করলেন নাকি? গোসল শেষ নাকি? পুকুরে গোসল করতে ভালো লাগে নাকি? না, আমার সবসময় পুকুরে গোসল ভালো লাগে। সবসময় পুকুরে ভালো লাগে না? আমাকে সবচেয়ে ভালো লাগে না, পুকুরে ভালো লাগে। এই এলাকার লোক কি এই পাড়ার লোক কি এমনি গোসল করে? না, সবাই না, আপনি করেন? হ্যাঁ, দু একজন করে আর কি। জামা কাপড় নিতে না, জামা উঠতে বলে দেন। আমাদের এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যদি একটা সিরিয়াস রুগী রাত্রে অসুস্থ হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, তাকে মানে নেওয়া খুবই অসুবিধা হয়ে যায়। আমাদের সাধ্য নয় তারা নিয়ে তাড়াতাড়ি বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে যাবো, মানে আমাদের খুব অসহায়। আমাদের রাস্তাঘাট খুবই নাজুক, খুবই অবহেলিত, এবং আমরা এই দীর্ঘদিন যাবৎ কষ্টে ভুগতেছি রাস্তার। তে সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই রাস্তাগুলি দ্রুত সুন্দর এবং পাকা কার্পেটিং আমরা চাই। এটা আমাদের এলাকাবাসীর দাবি, জোর দাবি। শত কষ্টের মাঝেও আমরাল গ্রামের একটা বিষয় আমাকে ভীষণ আকৃষ্ট করেছে, সেটা হলো গ্রামের মেঠো পথ ধরে যখন আমি হাঁটতেছিলাম, তখন এই শীতল গাছপালা, তার নিচে সুন্দর একটা গ্রামীণ পরিবেশে আমাদের এক কাকা, তিনি হয়তো ঝালমুড়ি বিক্রি করতেছেন। আমরা শুনবো তার ঝালমুড়ির বিক্রির গল্প এবং এই গ্রামের রাস্তাঘাট কেন উন্নয়ন হয় না সে সম্পর্কে তার মতামত জানার চেষ্টা করব। কাকা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি এই গ্রামে? জি, আমার এখানে বাড়ি।
যে আপনি এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে ঝালমুড়ি বিক্রি করতেছেন, বিক্রি হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো হয় না? জি। এই জায়গায় কে কে জিনিস কিনে গেলে? এগুলো মাদ্রাসা ছাত্রছাত্রী আছে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী আছে, কেজি স্কুলের ছাত্রছাত্রী আছে, আপনার আরেকটা মাদ্রাসা আছে পাশে, নুরানি মাদ্রাসা। এখন আমরা আপনাদের গ্রামে যখন প্রবেশ করলাম তখন দেখতে পারলাম যে ওই ধানতারা 5 লক্ষ পরে থেকে সম্পূর্ণ কাঁচা রাস্তা। যতটুকু জানি যে আমরাল গ্রাম একটা বৃহত্তর গ্রাম, এই গ্রামে কোনো পাকা রাস্তার ছোঁয়া নাই। আপনাদের কষ্ট হয় না? কষ্ট, অনেক কষ্ট হয়। আর আমরা ঢাকার মধ্যে আলো আমরা সবার লাস্টে পড়ে গেছি, টাঙ্গালেরও শেষে, ঢাকারও মানে শেষে। এর জন্য আমাদের মানে এত করে না, এমপিরাও এত আমাদের খেয়াল করে না, মানে এর জন্য আমরা এত অবহেলিত। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি শুধু রাস্তাটা ভালো হলেই হয়, আমাদের এখান থেকে পাকা রাস্তা হইব, এটাই আমাদের একটা দাবি। দাবি না? জি। মোটামুটি এই এলাকায় ঢোকার প্রবেশ পথ কোনটা, প্রধান পথ কোনটা? এটা হলো আপনার ঘুমগ্রাম থেকেও ঢোকা যায়, আবার দানতারা থেকে ওই যে 5 লক্ষ ব্রিজ হয়ে ঢোকা যায়। এখন একটা বিষয় দেখা গেছে অনেকগুলো রাস্তারই দরকার, এখন সরকার যদি একটা রাস্তা দিতে চায় আপনাদের দাবি কোনটা? আমাদের হলো দানতারা থেকে ই পর্যন্ত একবারে, মানে এখান দানতারা থেকে একবারে বিমুখাতুরি একটা রাস্তা হওয়ার কথা শুনছি, এরা অলরেডি পাস হয়ে গেছে, হয়ে যাবে, এর মধ্যে কাজ ধরবে শুনছি। আসলে আমরা গ্রামে একটা ছোট্ট একটা ঝালমুড়ির দোকান আছে, আসলে এটা ভাবতে অবাক লাগে। মনে হয় বাংলাদেশে একটা গ্রাম বা একটা দোকান যেখানে শুধুমাত্র ঝালমুড়ির জন্য একদম আঞ্চলিক চাহিদার উপর ভিত্তি করে একটা স্টল, ঠিক না? চারিদিকে আমরা শুধু উন্নয়নের গল্প শুনি, চারিদিকে আমরা শুধু ভালো ভালো জিনিস দেখি, কিন্তু দেখেন আধুনিকতার এত বছর পরও যেখানে আমরা ঢাকা শহরে ফ্লাইওভার, ওভারব্রিজ সেগুলো ব্যবহার করি, কিন্তু ঢাকার ধামরাইয়ের আমরাল গ্রামের মানুষ আজও বাড়ি থেকে তারা বের হতে যখন রাস্তায় আসে তখন তারা বের হয় বাঁশের তৈরি সাঁকো দিয়ে। অল্পবয়স্ক শিশু যখন তারা এখান দিয়ে আসে তাদেরকে নিয়ে আসতে পারে না, বৃদ্ধ যারা আমাদের দাদা দাদি কাকা কাকি তারা এই সেতু দিয়ে পার হতে পারে না। এর থেকে বড় কষ্ট আমাদের জন্য আর কি হতে পারে যে এত বছর পরও মানুষ এখানে চিৎকার করে উন্নয়নের জন্য। এখানকার মানুষের একটাই দাবি, তারা চায় যে কোনো কিছুর মূল্যে হলেও আমরাল গ্রামের জন্য অন্তত একটা পাকা রাস্তা হয়, যাতে মানুষকে এই আধুনিকতার যুগে এরকম কষ্ট করে আর চলতে না হয়। একজন লোক হাঁটছে বাজারের ভেতর দিয়ে, পায়ের নিচে কাদামাখা কাঁচা রাস্তা। এটাই আমরাল গ্রাম, এখানে নেই কোনো পাকা রাস্তা, নেই সহজ চলার পথ। রাস্তার পাশেই তার ঘর, কিন্তু তাতেও পৌঁছানো কঠিন। ঘরের সামনে হাঁটু সমান পানি, স্যান্ডেল খুলে হাতে নিয়ে গা ভেজা পানি ডিঙিয়ে সে পৌঁছায় নিজের ঘরে। এভাবে প্রতিদিন কষ্টের পথ, জীবন যুদ্ধের গল্প। এটাই আমরাল, একটি গ্রামের প্রতিচ্ছবি যেখানে স্বপ্নরা আজও হাঁটে কাদামাখা পথে। কাকা, এটা কি আপনার বাড়ি? এই যে বাড়ির সামনে দেখলাম ডুবা, পানিতে ডুবে গেছে, কষ্ট না আপনাদের? কষ্টই তো, মানে কি করুম, এখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল অনেক দিন যাবত, শুনতেছি খালি রাস্তাটা হইতেছে না, তখন আমাকে সমস্যা হয়েছে। বাড়ি থেকে কষ্ট করে পানি দিতেছে, এলাকার চেয়ারম্যান মেম্বারকে রাস্তা করে দেন নাই, বলেন না একটু মাটি ফেলে দিতে? আমাকে এমপি সাহেবেরা তো ভোট চাইতে সময় ভোট চায়, তারপরে আর খবর নেই। আপনার দাবি কি? আমার দাবি ওখানে যে রাস্তাটা যদি হয়ে জায়গা দেখে মনে হারি, তাহলে এইটাই আমার একটা শান্তি। কাকা কেমন আছেন? আমার বলছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। এটা কি মাছ আনলেন? এটা পুঁটি মাছ। পুঁটি মাছ কোন জায়গা থেকে আনলেন? এই যে আমাদের বাড়ির পাশে পানি নামতেছে, হ্যাঁ, এনে চাই পাচ্ছি, রাজশাহীর চাই, এখনকার দিনে চাইয়ের মাছ আছে? এখন নিতে থাকবো না, যাবো না, এখন মারা দিয়েছি, এখন মাঘ ফাল্গুন মাসটা মারান যায়। এগুলো কি বিক্রি করবেন না খাইবেন? কত খাই কত বিক্রি করি। এটা আজকে কি করবেন? বিক্রি করবো। হ্যাঁ, বিক্রি করবেন না? এগুলো কয় টাকা? ওর কম হবে, আমি তো আপনার সাথে 100 টাকা, কত দিব বলতে পারি না। কাকা, আপনার এই গ্রামের যে মানুষের পেশাটা কি, মূল পেশাটা কি? মূল পেশাটা হ্যাঁ, কৃষি আর গরুর ব্যবসা করে কেউ, এই তো। গরু আর কৃষি বেশিরভাগ না? হ্যাঁ, এই এলাকায় তো দেখা গেছে মানে ঢাকা জেলা ধামরা থানায় বৃহত্তর একটা গ্রাম। হ্যাঁ, এই গ্রামে দেখলাম যে প্রচুর কাঁচা রাস্তা, পাকা রাস্তা দেখলামই না। তা আপনাদের কষ্ট হয় না?
কষ্ট তো হইতেইছে, হইলে আমরা আমাদের সরকার এটা উদ্যোগ নিয়েছে, আমাদের তো কোনো ক্ষমতা নাই। এলাকায় যারা চেয়ারম্যান বা মেম্বার ছিল অতীতে তাদেরকে বলেন নাই যে এত বছর ধরে এলাকায় কাঁচা রাস্তা পাকা রাস্তা করবেন? চেয়ারম্যানে তো আশ্বাস দিতে, কতই আশ্বাস দিতে, কিন্তু বাস্তবায়নে তো পাইলাম না। কষ্ট হয় না আপনাদের? কষ্ট হয়। আপনাদের দাবিটা কি? দাবি রাস্তাঘাটটা ঠিক হইলে আমাদের ভালো হয় না, সুবিধা হয়। গ্রামের এই সাধারণ মানুষটি জীবিকার তাগিদে মাছ নিয়ে ছুটে চলছে কাঁচা পথে। মনে মনে সে স্বপ্ন দেখে একদিন এই কাঁচা পথটাই হবে পাকা, আর তার চলার পথটা হবে আরো সহজ। একটা বিষয় কল্পনা করে দেখেন বা একটা বিষয় চিন্তা করে দেখেন, আমি আর আপনি চিন্তা করি যে আমার বাড়ির সামনে একটি রাস্তা আছে, কিন্তু রাস্তাটি মেরামত হয়নি, রাস্তাটি পাকা আছে, কিন্তু হয়তো বা 1 থেকে 1.5 বছর আগে মেরামত করছে, এখন একটু ভেঙে গেছে। কিন্তু এই এলাকার মানুষ কিসের দাবি করবে? এলাকায় রাস্তা মেরামত দূরের কথা, একটা ইট সুলিং পর্যন্ত নেই। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে এলাকার বাস্তব চিত্র। বলতে খারাপ লাগে যে রাজধানী ঢাকার বুকে ধামরাই থানার একটি গ্রামে আজও একটি পাকা রাস্তা নেই। মানুষকে প্রতিনিয়ত বর্ষার সিজন তো দূরের কথা, বলতে গেলে বছরের প্রায় 8 মাস এভাবে স্যান্ডেল হাতে করে মানুষকে বাড়ি থেকে বের হতে হয়। আমরা ছোটোবেলায় থেকে এই জায়গায় চলাফেরা করি। আমরা এই আমাদের গ্রামে কোনো রাস্তাঘাট ভালো দেখলাম না, খালি পানি ভাঙ্গা অতাকাছর যাইতে হয়। এই যে দেখেন যে রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তাটা ওইলে আমরা একটু দেখে যাই পারতাম মরার আগে, এই রাস্তাঘাট একটু জানি ভালো হয়। এই এলাকার মানুষ তাদের মেয়েদের, তাদের ছেলেদের ভালো কোনো ঘরে বিবাহ দিতে পারে না। কেননা আপনি তো নিজেকে দিয়ে কল্পনা করে দেখেন, আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন তখন চাইবেন যে ছেলেকে একটা ভালো গ্রামে বিয়ে করাবেন, যে গ্রামে রাস্তা আছে, বাড়ির সামনে সরাসরি গাড়ি নিয়ে যাবেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিবেন। কিন্তু এই এলাকার মানুষের আসলে কিছু করার থাকে না। 50 বছর ধরে বিয়ে হয়েছে, কোনো রাস্তাঘাট নেই। রাস্তাঘাটের লেগে অসুবিধা আছি আমরা। এই পানি ভাঙ্গার নাগে, ওই বর্ষা মধ্যে বৃষ্টিতে খালি পানি, মেয়ে ছেলে বিয়ে ওই ভালো জায়গায় দিয়ে পারি না, গাড়ি ঘোড়ার লেগে গাড়ি ঘোড়া আইতে পারে না। ছেলে মেয়ে গো নাতি নাতকুর গো স্কুলে নিয়ে যে হেরি নে স্কুল যে পানি থাকে, কেদা থাকে, জানি জানা রাস্তাঘাটি সকল খান্দায় রাস্তা হয়েছে। এই আমরা গাঁও রাস্তা হয় নাই। ইয়েছে আমার বাপের বাড়ি হচ্ছে ওই পাড়া, তাও রাস্তা হয়ে গেছে গা, এইটা হয় নাই, এটা হয় নাই। এটা যাবো একবার চৌঠে রাস্তা বড় আছে, এটা একবার বড় রাস্তা। নিশ্চয়ই হাসাও যারা চেয়ারম্যান মেম্বার ছিল তারা কি কাজ করে নাই? না, এমনি করে নাকি। যখন আপনাদের এলাকায় নির্বাচন ভোট হয়েছে, তারা কি করে ভোট চাইছে? রাস্তা করে দিমু ওই খালি কইছে, কয় বছর দেখো বেঞ্চে খালি যে রাস্তা করে দিমু, সেই রাস্তা করে না, এই দেশে রাস্তা করে না। মানে ভোট চাই ঠিকই, হ্যাঁ ভোট চাই ঠিকই, কিন্তু যখন ভোট শেষ হওয়ার পর রাস্তা করে দেয় না, খালি কয় রাস্তা করুন। আমি ওখানে বয়স কয়ে গেছি গে, ওখানে হে নাগাল আমি যে তোমার বাঁচি আল্লাহ বাঁচাই, আমি রাস্তারা আমরাল দেশে আমি পাকা চাই, আমি পাকা দেখতে চাই। এই গ্রামে একটা লাশ যখন ঘর ছাড়ে তখন সেটা শুধু মৃত্যুর নয়, একটা অসম্মানের যাত্রাও শুরু হয়। এই গ্রামের ভাঙা রাস্তাগুলো এতটাই কর্দমাক্ত আর ভেঙে পড়া যে মৃতদেহকেও সরাসরি কবরস্থানে নেওয়া যায় না। বর্ষা এলে সেই কবরস্থানের রাস্তা পানিতে ডুবে থাকে। মরার পরেও সেই মানুষকে ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার পেছনের অন্য রাস্তা দিয়ে। একটা লোক মারা গেছে আমাদের এদিকে, কিন্তু কবরস্থানে যে যাওয়ার মতো রাস্তা নাই। এখন আমরা কিভাবে যে লাশ নিয়ে যাবো এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। এখন আমাদের কে লাশ নিয়ে এই বহু জায়গা, এই দক্ষিণ থেকে নদীর পার পর্যন্ত ঘুরে যাইতে হয়। এই যে সামনে এই যে মনে করেন পূব পাশে এই চকের মধ্যে কবরস্থানটা। এই গ্রামে আছে, ওই গ্রামে আছে, মানে ওই দক্ষিণ পাশে একটা আছে, এই পাশে একটা আছে, আর ওই যে ওই পাশে একটা আছে, এর বড় কবরস্থান। সারা আমরা বর্ষাকালে কি করবো, মানে আমাদের নৌকায় করে যাইতে হয়, নলে পরে কোনাই করে যাইতে হয়, কাদা সেগুলা ভাঙিয়ে যাইতে হয়, নৌকা দিয়ে যাওয়া লাগবো, নলে পরে হয়তো আপনার মাথায় করে কাঁধে করে নিয়ে যেতে হবে হাত দিয়ে, বুঝছেন? এইভাবে আর কি যাইতে হয় আমাদের। আমাদের কপাল তো খারাপ, সেদিনকে আমি কইছি, এই যে পাশে দেয়া
পানি ভেঙে তারপর কবর স্থান গেছি আমি সকালে গিয়ে কবর খুঁজা তারপর থুয়ে আবার এই পানি ভেঙে এদিক দিয়ে আসছি বুঝছেন। আমাদের খুব কপাল খারাপ, এখন কেউ আমাকে চাই দেখলেও না এই পর্যন্ত বুঝছেন। এই পর্যন্ত আমার এইভাবে খুব একটা সমস্যার মধ্যে বুক করতেছি। তখন সমস্যা যদি মানে আল্লাহ বাকি যদি কারো উচিলায় যদি হয় তাহলে সেটা হয়ে যাবো, নাহলে বড় হবে না। আমরা এটা আশাও করতে পারি না বুঝছেন। কিছু এই পর্যন্ত আমাদের করেই দেয় নাই, মানে খালি কইছে যে আমরা করে দেবো এই পর্যন্ত আর কোনো করে নাই, করার মতো কোনো লোক এই পর্যন্ত পাইলাম না আমরা বুঝছেন। আমাদের খুব সমস্যায় আমরা আছি। বৃষ্টি হলে তো এখন তো বৃষ্টি নেই, বৃষ্টি হয়ে গেলে আমরা হাঁটতেই পারি না সোজা কথা। পিছলে বলে আমি এখানকে পড়ে গেছিলাম গা ওই যে ওই পাশে দক্ষিণ পাশে পড়ে যায়, পরে আমি কই কি যে আমার পাওটাও ভেঙে দেবো নাকি। তো খুব একটা সমস্যার মধ্যে আমরা বুক করতেছি বুঝছেন। তো যাই হোক এখন আল্লাহ বাকি জানে যে মরার এক পর্যন্ত আমরা পাবো কিনা, এটা একটা আল্লাহর কাছে কামনা। এটাই আমরাইলের সবচেয়ে বড় কবরস্থান। উত্তর পাশে ধান ক্ষেতের মাঝখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এই বিশাল শায়িত ভূমি। চারদিক ঘেরা সবুজ ঘাস, সীমানা প্রাচীর আর পাখির ডাক। প্রকৃতির মাঝেই যেন শান্তির জগৎ। ড্রোন ধীরে ধীরে উপরে উঠছে, নিচে সবুজ মাঠের বুক চিরে দেখা যাচ্ছে ঘুমন্ত কবরগুলো। দেখতে যতটা সুন্দর, এখানে আসার পথ ততটাই কষ্টের। গ্রামের রাস্তাঘাট ভাঙাচোরা, বর্ষায় ডুবে যায় প্রায় সব পথ। লাশ নিয়ে আসতেও হয় বহু পথ ঘুরে, পা ডুবিয়ে হাঁটতে হয় কাঁচা রাস্তায়। মৃত্যুর পরও যেন নেই কোনো সহজ বিদায়। দুঃখ আর কষ্ট নিয়েই প্রিয়জনকে পৌঁছে দিতে হয় শেষ ঠিকানায়। এই কবরস্থান শুধু মাটি নয়, এটা যেন একটা জীবন্ত ইতিহাস। শত শত মানুষের শেষ নিঃশ্বাস এখানে এসে থেমে গেছে। তবুও সব কষ্ট ছাপিয়ে এই জায়গায় মিশে আছে এক গভীর সৌন্দর্য, একটা নিঃশব্দ শান্তি, যা বলে দেয় মৃত্যু যেমন কঠিন তেমন চদ্দারও যোগ্য। আমাকে বাড়িতে থেকে গাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। আমার আত্মীয় স্বজন বলতে আসেই নাই, খুব ধরা চলে। রাস্তাঘাট খারাপ দেখে একবারে আসে না। আমার মেয়ের জামাই আজকে 10-12 বছর ধরে মেয়ে বিয়ে হয়েছে, এই রাস্তার এই অবস্থা থেকে আমার মেয়ের জামাই আসে না। হ্যাঁ রাস্তা, হ্যাঁ ওই যে নিয়ে আসে মোটর সাইকেল নিয়ে আসে, তখন তো ওই কাদায় গাইরা যায় চাকাটা। ওনারা আবার ওদের পরিশ্রম করন লাগে, দোন লাগে, এই জন্য আসেই না। 3-4 বছর পরে একদিন যদি আসে আবার যাওয়ার চিন্তা করে, আগে কিভাবে যাব এই চিন্তা ভাবনা করে। চোখের সামনে ভেসে ওঠা এই ছোট ছোট টিনের ঘরগুলোই আমরাল উত্তরপাড়া বাজার। আবার অনেকে বলেন গোনাপাড়া বাজার। একটা বাজার মানে শুধু কেনা বেচার জায়গা নয়, এটা একটা পাড়া, একটা প্রাণ, একটা গল্পের ভান্ডার। মাঝখান দিয়ে চলে গেছে এক সরু কাদামাটির পথ। দুপাশে সারি সারি ছোট ছোট দোকান, যেন এ পাড়ার প্রাণ। এই দোকানগুলি শুধু কেনাবেচার জায়গা নয়, এগুলি হলো গ্রামের মানুষের গল্প বলার চৌকাঠ, হাসি কান্নার সাথী। রাস্তা খারাপ, তাই দূরে কেউ খুব একটা যায় না। এই বাজারটুকুই তাদের শহর, তাদের স্বপ্ন, তাদের সীমা। এখানে দিন কাটে, এখানে রাত ফরোয়, আর এই মাটির গন্ধেই তারা খুঁজে পায় জীবনের আসল মানে। এটা আমার গোনাপাড়া বাজার। সকালে মাছ বিক্রি হয়, তরি তরকারি বিক্রি হয়, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ সব কিছু বিক্রি হয়। এটা মোটামুটি মার্কেটের মতো এটা, বুঝছেন। রাস্তাঘাট নষ্ট, মানুষ চলাচল করা হয় না, গাড়ি চলাচল করা হয় না, খুব অসুবিধা আছে। দুপাশে বাড়ি, মাঝখানে কাঁচামাটির পথ। এই পথ কবে পাকা হবে সে আশায় আজও বুক বাঁধে পরিশ্রমী মানুষগুলো। আমরাল উত্তরপাড়া জামে মসজিদ, দোতলা পাকা ভবন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাদামাটির এক গ্রামে। চারপাশে কাঁচা রাস্তা, দোকান ঘেরা বাজার আর মানুষের প্রাত্যহিক সংগ্রাম। তবু এই মসজিদ আলাদা, এটা শুধু নামাজের জায়গা নয়, এটা এই গ্রামের বিশ্বাস, একতার প্রতীক। বড় গ্রাম যেখানে পাকা রাস্তা নেই, কিন্তু আছে প্রায় 14টি মসজিদ,
এই মসজিদগুলি বলে দেয় এই গ্রামের সবার আগে বানানো হয় আল্লাহর ঘর। আমরা গ্রামের মধ্যে সর্বমোট মসজিদ আছে 12-13টা। জি, এটা কোন পাড়ায় পড়ছে? এটা আমরা উত্তরপাড়া। উত্তরপাড়া না? জি। নাকি শুধুমাত্র এই পাড়ার লোকই নামাজ পড়ে না? হ্যাঁ, এই পাড়ার লোকই কিছু লোক আছে আমাদের এখান থেকে বাড়ি ওই এলাকায় নিয়ে গেছে, তারাও কিন্তু এই মসজিদে নামাজ পড়ে আওতায় আছে। তো মসজিদের সামনে কাঁচা রাস্তা পাই পারবো না এটা নিয়ে তো হাদিস চলছে, এটা তো কোনোভাবে সরকারে ই করে না। আমরা শেষ বর্ডার পড়ছি, ধামরাইয়ের শেষ, ঢাকার শেষ, টাঙ্গাইলের প্রথম, কিন্তু এইভাবে আমাকে ভালাই রাখছে একদম, মানে চলার মতো অযোগ্য হয়ে গেছি একবারে। উন্নয়ন কম সীমানায় বলছে। এমর থেকে এমপি সাহেব বলে যে এটা টাঙ্গাইলের শেষ, উমর থেকে এমপি সাহেব বলে এটা টাঙ্গাইলের শেষ। মোট কথা আমাদের এখানে কোনো কাজই নাই। একবার তলে যায়, তখন আমাদের যাতায়াত শুধু হলো ভেলা, হলো কলা গাছের ভেলা আর ছোট ছোট নৌকা। আমরা এগিয়ে যাচ্ছি এক ভবনের দিকে, যেখানে কাদামাটির বুক চিরে গড়ে উঠেছে আশার এক বাতিঘর। এটাই আমরাল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, একটি শিক্ষা প্রতিষ্ঠান যা শুধু জ্ঞান নয়, বয়ে নিয়ে আসে এই গ্রামের ভবিষ্যৎ। সময়টা 1986 খ্রিস্টাব্দ, যখন আশেপাশে উচ্চ মাধ্যমিক শিক্ষার কোনো সুযোগ ছিল না। তখনই এই গ্রামেরই এক স্বপ্নদ্রষ্টা আলহাজ জয়নাল আবেদিন সাহেব নিজ হাতে গড়ে তোলেন আমরাল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। শুরুর দিনগুলো ছিল সাদামাটা, একটি ছোট টিনের ঘর, সীমিত সুযোগ কিন্তু অগাধ ইচ্ছে। আর সেই ইচ্ছেই একদিন রূপ নেয় 4 তলা পাকা ভবনে। 2020-21 সালের দিকে মাঠের পূর্ব পাশে নির্মিত হয় এই নতুন ভবনটি, একটি পথিক হয়ে দাঁড়ায় গ্রামের অগ্রগতির। চারপাশে সবুজ ধান ক্ষেত, পশ্চিম পাশে এক প্রশস্ত বড় পুকুর। এই পরিবেশ শুধু সুন্দর নয়, এখানে প্রতিদিন গড়ে উঠছে মানুষ, গড়ে উঠছে ভবিষ্যৎ। তবে কষ্ট এখনো আছে। ছাত্রছাত্রীদের প্রতিদিন হাঁটতে হয় কাদা রাস্তা ধরে। মাটির মধ্যে বোনা স্বপ্ন নিয়েই তারা আসে মাদ্রাসায়। যদি একদিন এই রাস্তাগুলো হয় পাকা, তবে শুধু ভবন নয়, এই মাদ্রাসা হবে আলোকিত প্রজন্ম তৈরির সত্যিকারের কারখানা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুজাম্মেল হক, আমরাল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। আমাদের এই মাদ্রাসাটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরাল গ্রামেরই একজন হৃদয়বান মানুষ, যার অক্লান্ত প্রচেষ্টা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, উনি হলো আলহাজ জয়নাল আবেদিন সাহেব। আমি তাহাকে ধন্যবাদ জানাই যে এই অজপাড়া গ্রামে এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, যার দ্বারা এই গ্রামের প্লাস এলাকার যারা ছেলেমেয়েরা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে চলছেন। এবং এই প্রতিষ্ঠানটি যেভাবে সুন্দরভাবে দিন দিন সুন্দর হইতেছে, লেখাপড়ার মান উন্নয়ন হইতেছে, আমরা চাই এই প্রতিষ্ঠানটা সামনের দিকে আরও এগিয়ে যাক। আর এই প্রতিষ্ঠানটা যেহেতু 1986 সালে তৈরি হয়েছে, এখানে কিছু অবকাঠামো উন্নয়নের কিছু প্রবলেম ছিল, কিন্তু এখন বর্তমানে যে ইউনু মহোদয় উনি এই প্রতিষ্ঠানে এসে আমাদের নানান দিকে আশ্বস্ত করেছে যে আমাদের দক্ষিণ সাইডে বাউন্ডারি ওয়ালটা ইতিমধ্যেই নির্মাণ করার জন্য একটা বরাদ্দ দিয়েছে, আমাদের গেটটা হয়ে যাবে। আমরা চাই যেন আরও এই প্রতিষ্ঠানটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটিকে একটি ভালো প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। আমরা এখন এগিয়ে যাচ্ছি এই আমরাল গ্রামের কথিত রাজধানী রামভদ্রপাড়া কামলা বাজারের দিকে। এটি গ্রামের প্রাণকেন্দ্র। এই পাড়ার নাম রামভদ্রপাড়া হলো বিশেষ এক কারণে এই বাজারকে বলা হয় কামলা বাজার। এই বাজারের নামটা কি? এই বাজারের নাম কি? এটার নাম হলো আমরাল কামলা বাজার। কামলা বাজার, এই বাজার নাম কামলা বাজার কেন হইলো? এটা কামলা বাজার হলো পিসাব বাড়ি এনে রূপা পিসের বাড়ি। হ্যাঁ, রূপা পিসের বাড়ি এনে এই পিসাবের নাম হয়েছে কামলা বাজার। এনে লোক আছে, লোক আসে এন থেকে কামলা বাজার খেতে খোলায়, এই জন্য নাম হয়েছে কামলা বাজার না?
এই আমরাল গ্রামের বেশিরভাগ মানুষই শ্রমজীবী। দিনভর মাঠে ঘাটে কাজের পর কিংবা কাজের ফাঁকে তারা ছুটে আসে এই বাজারে এক কাপ চা, একটু আড্ডা আর অনেক গল্প নিয়ে। এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটা এই গ্রামের মানুষের মনের উঠোন। রাজনীতি থেকে শুরু করে পারিবারিক সমস্যা সবই আলোচিত হয় এই চায়ের টেবিলকে ঘিরে। আর বাজারের এক পাশে নীরবে দাঁড়িয়ে আছে একটি দান বাক্স, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর নামে স্থাপিত। কে কতটুকু দেয় সেটা বড় নয়, এই বাক্স যেন প্রতিদিন মানুষকে স্মরণ করিয়ে দেয় আস্থা, বিশ্বাস আর কিছু দেওয়ার মানসিকতা। শান্ত গ্রামের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1919 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষালয় শুধু আমরাইল নয়, রামভদ্রপাড়া, ঘোনাপাড়া, বড়পুকুরিয়া, তেলিপাড়া, পাঁচলক্ষী, উত্তরপাড়া আর 50 গ্রামের শত শত শিশুদের আশ্রয়। প্রায় 250 জন ছেলেমেয়ে প্রতিদিন আসে এখানে জ্ঞান নিতে, স্বপ্ন বুনতে। ছোট একটি লাইব্রেরি, ঘরোয়া পরিবেশের ক্লাসরুম আর কাদামাটির মাঠেও রয়েছে খেলার ব্যবস্থা। সাধ্যের মধ্যে যতটা সম্ভব শিক্ষার এক উষ্ণ আবহাওয়া তৈরি করেছে এই স্কুল। কিন্তু এই পথটা সহজ নয়। কাঁচা রাস্তা, কর্দমাক্ত পথ, কখনো পানিতে হাঁটু ডুবিয়ে আসতে হয় তাদের। তবুও চোখে স্বপ্ন, মুখে হাসি নিয়ে তারা আসে, কারণ এই স্কুলই তো ভবিষ্যতের চাবিকাঠি। তাদের একটাই চাওয়া, আমাদের রাস্তাটা পাকা হোক। একটা ভালো রাস্তা মানেই আরও সহজে স্কুলে যাওয়া, আরও এক ধাপ এগিয়ে যাওয়া জীবনের পথে। আমরাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন জন্ম নেয় নতুন দিনের স্বপ্ন। আমার নাম মোহাম্মদ পর্বত আলী। আমি এই প্রাইমারি স্কুলে দপ্তরি পদে চাকরি করি। 2015 সালে আমার যোগদান এখানে। আপনার এই প্রাইমারি স্কুলটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1919। জি। এই আমরাল প্রাইমারি স্কুলে শুধুমাত্র কি আমরালের ছাত্রছাত্রীরা আসে? না, আশেপাশে আপনার রামভদ্রপাড়া আছে, তারপর পুকুরিয়া, উত্তর 50, আমরাল তেলিপাড়া, আমরাল উত্তরপাড়া, অনেক দূর থেকেই আসে আর কি। এই স্কুলে মোটামুটি কতজন ছাত্রছাত্রী আছে? এখন 250 জনের মতো। ছাত্রছাত্রী সাধারণত কোন কোন জায়গায় পড়াশোনা করে প্রাইমারি স্কুল শেষ করার পর? প্রাইমারি স্কুল শেষ করার পর আমরাল দাখিল মাদ্রাসা আছে, যাদবপুর ভুবন মহান উচ্চ বিদ্যালয় আছে, এগুলোতে পড়ালেখা করে। এখন যে পাড়াটি আপনার চোখের সামনে, এটি টাঙ্গাইলের সীমান্ত ঘেঁষা ঢাকা জেলার একেবারে শেষ প্রান্তের আমরাল গ্রামের উত্তরপাড়া। সীমান্ত প্রাচীরে আটকে থাকা এই জনপদ যেন সময়ের গতি থেকে একটু পিছিয়েই পড়ে আছে। এখানকার কাঁচা রাস্তা হাঁটা চলারও অনুপযোগী। বর্ষায় তো কথাই নেই, বেশিরভাগ সময়ই এই পাড়া ডুবে থাকে পানির নিচে। লোকজনকে হাঁটু পানি ডিঙিয়ে ফিরতে হয় নিজেদের ঘরে। নিতান্ত দৈনন্দিন জীবন যেন হয়ে ওঠে এক একটা অভিযাত্রা। আপু ভালো আছেন না? আপনি কি বাড়িতে যেতেছেন নাকি? বাড়িতে পানি ডিঙিয়ে যেতেছেন, কষ্ট হয় না আপনাদের? এলাকার স্যার ম্যাম রাস্তা করে দেয় না? এভাবে যাইতে কই দিন? রাস্তা করেই নাই। এভাবে কদিন চলবেন? এই যে বৃষ্টির মধ্যে কষ্ট, আরো পানি থাকতে পারে। তবু এই অবহেলার মধ্যেও থেমে থাকে না জীবনের ছন্দ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম যেন নিজেই বলে ওঠে, আমি এখনো বেঁচে আছি, আপন আলোয় উদ্ভাসিত। ধান ক্ষেতের মাঝখানে ফেলা জাল, আর জালের টানে উঠে আসে জীবন যুদ্ধের ছোট ছোট সাফল্য। এই গ্রামে মাছ ধরা শুধু জীবিকার উপায় নয়, এটা এক ধরনের শৈল্পিক দৃশ্য যা মুগ্ধ করে যে কোনো দর্শককে। সাদা পানির বুক চিরে যখন উড়ে যায় সাদা বক, তখন মনে পড়ে যায় চিরচেনা বাংলার খাঁটি সৌন্দর্যের কথা। এই গ্রাম, এই পাড়া অবহেলিত হলেও সে এখন স্বপ্ন দেখে
ভবিষ্যতের আশায় উন্নয়নের ছোঁয়ার অপেক্ষায় প্রকৃতির ভালোবাসায় গড়া এক অপার সৌন্দর্যের পাড়া আমরাল উত্তরপাড়া। যাদবপুর থেকে আমরাইল কয়েক কিলোমিটার রাস্তা, অথচ কত স্বপ্ন এই রাস্তায় হারিয়ে যায়। গর্তে আটকে পড়ে জীবন, অ্যাম্বুলেন্স ফিরে যায় খালি হাতে। এক তরুণ মারা গেছে শুধু সময় মতো পৌঁছাতে পারেনি সেবা, এই রাস্তায় তার খনি। এখন কথা একটাই, এই রাস্তা পাকা করতে হবে যাতে আর কোনো বাবা তার সন্তান না হারায়। আমাদের এখান থেকে দামতারা যাদবপুর চলছে, এই রাস্তায় করুন অবস্থা, এলাকা সারাউন্ড মেম্বার কিছু করে নাই, কিচ্ছু করে নাই। শুনতো আমার বয়স 60, আমার বাপ দাদারা এইভাবে চলে গেছে, আমাকে ধরে নেই আমাকে না। হ্যাঁ, একবার মেন রাস্তা এইটুকু সরকারি না, কেউ ধরলই না। ইয়েরা এমপিরা খালি কইলো যে কইরা দিম, কেউ আর আমাকে ধরা দিল না। এই পর্যন্ত আমার খালি আশা দিয়ে বুট ব্যাকি নিয়ে গেল, কেউ আর ধরা দিল না। মাথা খেলে এই নদীর পাড়ে নিয়ে যায় না। আমার নিজের ছেলে আসছে 1 মাস মারা গেছে, আগে নিয়ে আনলাম বাঁচতাম। আমার এই 1 মাস হল আমার একটা ছেলে মারা গেছে, শুধু 9-এ পড়তো ভাই। ঘটনাটা আমার ছেলেরা মনে হয় 2টার দিকে একটু রক্ত হলো মুখ দিয়ে, তারপরে কিছুক্ষণ পরে না এই পেশাব করলো একটু এই আদ্য পরিমাণ। প্রথম একটু সময় সকালে আজান দিল, আমার রাস্তা নিমুখন খাই নুরে ব্যবস্থা ডাক্তার দিতে পায়খানা আছে, আমরা গাড়ি বার করলাম, হেপার গেলাম, পায়খানা করলাম, পায়খানা কালো রক্ত একদম। সকালে গেল নিতে নিতে কেউ কান্দে কিনা, তার হেপার নিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম সাবার। হ্যাঁ, সিরোজ দিতে নিলাম, তার গেল 12 ফুল আমার দিন আগে মারা গেল। নিয়ে আসলাম না, রাস্তা মতন গাড়ি দিয়ে নিয়ে যেতাম, গেলাম 1-2 ঘন্টায় আমরা কান্দে করে নিয়ে গেলাম হেপার। রাস্তায় এই অবস্থা, একটা মানুষ যখন মরতে পারে, কিন্তু এই রাস্তা পাইলাম না। আজকে 60-70 বয়স আমার বাপ দাদারা এইভাবে গেল চলে, কোনো মানুষ আমাকে ধর্ণা দিল না। এটা আমাকে বড় দুঃখ, এর তখন বড় দুঃখ আমার নাই কার। হ্যাঁ, তাহলে আমরা চেষ্টা করতাম, মরম আল্লাহর কাছে, আল্লাহ এটা বুঝতো, তাই তো দেখা আসতাম। এটা এই রাস্তা জীবনটা ভর আমার মুরব্বীরা গুলো আমরা যদি একটা রোগী বা যে কেউ যদি আসতে যায়, তাহলে এইখানে আসতে হাইটা যেতে লাগবে হলো 10 মিনিট, কিন্তু একটা রোগী নিয়ে আসতে গেলে সময় লাগবে প্রায় 1 ঘন্টার উপরে। খুব কষ্ট আসলাম আমরা, আমাকে কষ্ট আমরা জীবনটা কাটিয়ে গেলাম, মুরব্বীরা চলে গেলো এইভাবে। হ্যাঁ, আমি যদি কেউ দয়া করতে আমরা রাস্তা পাম, তাছাড়া আর সময় পাবো না, আমাকে এটা আশা। কেউ যদি দয়া করতেছে না, কারণ কত এমপি দেখ আমার বয়স 60 বছর দেখলাম এই অবস্থা, অথচ অর্ধার্ধ সরকারি রাস্তা, তারপরে আছে মালিকানা। আমরা এখানে গেলে জানতে গেলে 10 মিনিট 15 মিনিট সময় নেব, রাস্তা 10 মিনিট 5 মিনিট সময় নেব গেতে গাড়ি থাকলে, এই স্কুল পর্যন্ত গেলে। আর এখানে যাই না, প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে মানুষটা কান্দে গেলে। এই গ্রামের প্রবেশপথ অনেকগুলো হলেও প্রধান প্রবেশপথ হচ্ছে 5 লক্ষ্মী নদীর ঘাটের একটি ভাঙা কাঠের সেতু হয়ে কামলা বাজার পথ। নদী ঘাটের এই সেতুটিও নিজেদের অর্থায়নে তৈরি। ঝুঁকিপূর্ণ এই চিকন সেতু দিয়ে কোনো মতে মোটরসাইকেল আর ভ্যান চলাচল হয়, কিন্তু বড় কোনো যানবাহন এমনকি একটি অ্যাম্বুলেন্সও এই পথে আসতে পারে না। জরুরি সময় অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া হয়ে ওঠে অসম্ভব। আমাদের এখানে আসলে প্রত্যন্ত অঞ্চল, ধামরাই থানা যাদবপুর ইউনিয়নের একটি গ্রাম। এই এলাকায় মানে আমাদের যে চলাচলের রাস্তা বেশিরভাগ লোকই ঘনবসতি। এছাড়াও আমাদের যে সাগর দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা ব্রিজ। তো মানুষের চলাচলের জন্য অনেক বিঘ্ন ঘটে, তারপরেও আমরা এই নিজস্ব উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের গ্রামবাসী সবাই এখানে অঢেল লোক, হাজার হাজার লোক হুন্ডা এবং বিভিন্ন ভ্যান এই সাঁকুদেই পারাপার হয়। তো অদূর ভবিষ্যতে সরকার যদি আমাদের পাশে থাকে বা ব্রিজ তৈরি করে দেয়, তাহলে আমাদের জনবসতি দুর্ভোগ হতে আমরা মুক্ত পাব। তো এখানে আর কি এছাড়াও আরও উন্নয়ন কল্পে আমরা বিভিন্ন ধরনের বেইলি ব্রিজও তৈরি করতে পারি কম টাকায়। সেটাও যদি সরকার আমাদের এখানে সে উদ্যোগ নিয়ে তৈরি করে দেয়, তাহলে আমাদের জন্য সবার জন্য একটা ভালো হবে।
গ্রামের মানুষ আজও পাকা রাস্তা আর একটি মজবুত সেতুর স্বপ্ন দেখে। উন্নয়ন তখনই সফল যখন তা প্রতিটি গ্রামের প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছায়। আমরালের জন্য চাই একটি পাকা সেতু, চাই একটি নিরাপদ পাকা রাস্তা। এই চাওয়াটা শুধু উন্নয়নের না, এটা মানুষের বাঁচা মরার প্রশ্ন। এই গ্রামের দক্ষিণ পাশে একসময় বয়ে যেত জীবন্ত বংশী নদী। বড় বড় নৌকা চলত, ছিল মানুষের জীবিকার উৎস। কিন্তু কিছু লোভী মানুষের বালু বিক্রির নামে নদীটির বুকেই চাপা পড়েছে তার প্রাণ। আর সে কেবল স্মৃতি, নিঃশ্বাসহীন নিঃস্ব। আমরা কি থামাতে পারি এমন বিপর্যয়? এই নদীর ঘাটেই গড়ে উঠেছে নতুন খেলার মাঠ। কয়েক বছর আগেও যেখানে ছেলেরা ডুবে যাচ্ছিল মাদক আর জোয়ার অন্ধকারে, সেখানে এখন প্রতিদিন বিকেলে গর্জে ওঠে তারুণ্যের জয়ধ্বনি। সচেতন মানুষের প্রচেষ্টা আর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বদলে গেছে দৃশ্যপট। হারিয়ে যাওয়া তারুণ্য এখন খুঁজে পেয়েছে নতুন পথ। এই মাটি এখন স্বপ্ন দেখায়, পথ দেখায়। আমরাল একটি গ্রাম, কিন্তু যেন একটি ছড়িয়ে থাকা জীবনের গল্প। এই গ্রামটির 40% পড়েছে টাঙ্গাইল জেলায় আর 60% ঢাকার ধামরাই উপজেলায়। আজ আমরা যে অংশটি দেখেছি এটি ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল। এতটাই ব্যাপক এই জনপদ যে এখানে রয়েছে 3টি নির্বাচনী কেন্দ্র এবং 2টি সরকারি পল্লী ক্লিনিক। এই ছিল আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরালকে দেখা, বোঝা আর ভালোবাসা। আর এই গল্পের শেষটাই একজন মানুষকে স্মরণ না করলেই নয়, মিতু আপু। এই গ্রামেরই এক কন্যা, যার চোখে আমরাল কেবল একটি স্থান নয়, বরং এক ভালোবাসার জায়গা। তার আন্তরিক অনুরোধ, সহযোগিতার মমতাই এই ভিডিওটির জন্ম। আমাদের এই নির্মাণ তাকে উৎসর্গ করা হলো।